আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি এআর নিউজ বিডি চ্যানেলে। সরকার গঠনের মাত্র 6 মাসের মাথায় এবার শুরু হলো আসল খেলা। সচিবালয় এখন রীতিমতো খাপড়ি, কারণ ফাঁকিবাজ আর অযোগ্য মন্ত্রীদের সোজা করতে মাত্র 30 দিনের চরম আলটিমেটাম দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কাজ না পারলে সোজা ঘাড় ধাক্কা। তবে মেগা অ্যাকশনের খবরের চাইতেও বড় বোমা ফাটতে যাচ্ছে অন্য জায়গায়। সব ছাপিয়ে এখন গোটা দেশের নজর শুধু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। কে আসছেন দেশের সবচেয়ে পাওয়ারফুল HRA? কান পাতলেই শোনা যায় ভারতের জনম খ্যাত সে অ্যাকশন বস লুৎফুজ্জামান বাবর এবার এই মন্ত্রণালয় কাঁপাতে আসছেন। অন্ধকার জিনের কঠিন জীবন থেকে অর্থাৎ জিরো থেকে হিরো হয়ে ফিরে আসা এই পাওয়ারফুল নেতা যদি সত্যি গদিতে বসেন, তাহলে কি হবে দেশের রাজনীতিতে? আর অন্যদিকে কোন কোন মন্ত্রীর কপাল পড়ছে? এই 30 দিনের অ্যাকশনে ভেতরের সব চাঞ্চল্যকর খবর থাকছে আজকের এই প্রতিবেদনে। তারেক সরকারের বয়স সবেমাত্র 6 মাস পেরিয়েছে, আর এই অল্প কয়েকদিনেই ক্ষমতার অন্দরমহলে শুরু হয়ে গেছে বিশাল রদবদলের তুফান। দেশের অর্থনৈতিক চাঙ্গা করা থেকে শুরু করে আইনশৃঙ্খলার শক্ত হাতে সামলানো এবং প্রশাসনিক জট কাটানো সহ সবকিছু মিলিয়ে তারেক রহমানের কাঁধে এখন পাহাড় সমান চাপ। এর পাশাপাশি রয়েছে নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবে রূপ দেওয়ার দারুণ তাগিদা। চারপাশের এই বিশাল চাপ সামলাতে এবার একেবারে আটঘাট বেঁধে মাঠে নেমেছেন খোদ প্রধানমন্ত্রী। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, পদে থেকে যারা কেবল ফাঁকিবাজি করবেন তাদের আর এক মুহূর্ত ছাড় দেওয়া হবে না। কাজ দেখাতে না পারলে মন্ত্রিত্ব বাতিল। তারেক সাহেবের এমন কড়া হুঁশিয়ারিতে সচিবালয়ের বাঘা বাঘা কর্মকর্তাদের গায়ে এখন রীতিমতো জ্বর ওঠার জোগাড়। খবর চাওয়া হয়েছে, সেপ্টেম্বর মাসের আগের মন্ত্রিসভায় আসছে বিরাট ওলটপালট। গত 6 মাস ধরে যে মন্ত্রীরা একাধিক মন্ত্রণালয়ের ভার একাতে বয়ে নিয়ে বেরিয়েছেন, তাদের সে অতিরিক্ত চাপ কমিয়ে আনা হচ্ছে। মানে হলো একজনের হাতে আর ক্ষমতা কক্ষিগত ধরে রাখার সুযোগ থাকছে না। এই রদবদলের সুবাদে মন্ত্রিসভায় যুক্ত হতে যাচ্ছে বেশ কিছু নতুন এবং ঝকঝকে মুখ। সরকারের নীতি নির্ধারক মহল মনে করছে, প্রথম 6 মাসের কাজের পারফরমেন্স কেমন ছিল তার চুলচেরা বিশ্লেষণের পরেই এই বড় পদক্ষেপ নেওয়া হচ্ছে। প্রতিটি ফাইল এবং কাজের অগ্রগতি সরাসরি নিজের চোখে মনিটর করছেন তারেক রহমান। দুর্নীতির প্রশ্নে জিরো টলারেন্স নীতি ঘোষণা করে তিনি স্পষ্ট বার্তা দিয়েছেন, কাজের জায়গায় কোনো ধরনের গাফিলতি বা অযোগ্যতা তিনি এক চুলও বরদাস্ত করবেন না। যারা কাজ করবে না তারা চড়া মূল্য দেবেন, এটা একেবারে সুনিশ্চিত। কোন কোন মন্ত্রীর চেয়ার এখন কাঁপছে সেই হিসেবটাও কিন্তু বেরিয়ে এসেছে। বিশেষ করে শিক্ষা এবং কৃষি ও বিদ্যুৎ ও জ্বালানি বা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কাজে বেহাল দশা দেখে চটেছেন সরকার প্রধান। পরীক্ষার প্রশ্নপত্রে মারাত্মক ভুল বা মুষলধারে বৃষ্টির মধ্যে শিক্ষার্থীদের পরীক্ষা নিতে বাধ্য করা এবং ঘন ঘন লোডশেডিংয়ের যন্ত্রণা, কৃষি খাতে স্থবিরতা, সবকিছু মিলিয়ে সাধারণ মানুষের মনে আগুন জ্বলে উঠেছে। সেই ক্ষোভের আগুন নেভাতেই মন্ত্রিসভায় এবার নতুন রক্ত সঞ্চালনের এই বিশেষ উদ্যোগ। শুধু তাই নয়, যেসব মন্ত্রী নির্ধারিত সময়ে অফিসে আসেন না কিংবা নিজের প্রোটোকল দেখাতে গিয়ে সাধারণ মানুষের রাস্তায় ভোগান্তি পাকান, তাদের এবার চরম দুঃখ আছে কপালে। সোজা কথায়, এসব ফাঁকিবাজদের এমন শনির দশা শুরু হয়েছে যা তারা কেঁদেও কুল পাবেন না। তাদের কপাল চাপড়ানো ছাড়া আর কোনো উপায় নেই। তবে রদবদলের এই হাজারো খবরের ভিড়ে পুরো দেশের চোখ এখন কেবল একটি নির্দিষ্ট জায়গাতেই আটকে আছে, আর সেটা হলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বর্তমানে সালাউদ্দিন আহমেদ স্বরাষ্ট্রমন্ত্রীর চেয়ারে বসে কাজ চালিয়ে গেলেও
বর্তমানের জটিল আইন শৃঙ্খলা পরিস্থিতি শক্ত হাতে দমন করা, অপরাধীদের শিখর থেকে উপড়ে সীমান্তে পুরোপুরি সুরক্ষিত রাখা ও রাজনৈতিক মাঠের উত্তাপ সামলানোর মতো বিশাল কাজ একা সামলানো কঠিন হয়ে পড়েছে। এই কারণে এই মন্ত্রণালয়ে একজন সুপার ডাইনামিক ও চৌকো স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আনার সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত। আর এই একটি মাত্র পদের নাম নিয়ে এখন চায়ের টেবিল থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ার প্রতিটি কোণায় যেন তুমুল ঝড় বইছে। সবাই বলাবলি করছে কে হবেন চতুর খেলোয়াড়, যিনি এসে সব অপরাধীদের খেল খতম করে দেবেন। সাধারণ মানুষ থেকে শুরু করে বিএনপির লাখ লাখ মানুষের একটাই জোরালো দাবি, এই পদের জন্য ফিরিয়ে আনা হোক লুৎফুজ্জামান বাবরকে। 2001 থেকে 2006 এই জোট সরকারের আমলে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব সামলানো সেই দাপুটে লুৎফুজ্জামান বাবর, যার নাম যেখানে এসেছে, যতবার এসেছে ততবার সবার বুকের রক্ত গরম হয়ে গেছে। সে আমলে ভারতের আগ্রাসী নীতির বিরুদ্ধে পাহাড়ের মতো সামনে দাঁড়িয়ে ছিলেন এই মানুষটি। দিল্লির যে কোনো চোখ রাঙানি বা আধিপত্যবাদী আচরণের বিরুদ্ধে তিনি যেভাবে দাঁতভাঙা জবাব দিয়েছেন, তাতেই তিনি রাতারাতি দেশপ্রেমিক জনতার চোখের মণি হয়ে উঠেছিলেন। বিশেষ করে বহু আলোচিত সেই 10 ট্রাক অস্ত্র মামলার ঘটনায়, যার কারণে বছরের পর বছর জেলের অন্ধকারে প্রকটে বন্দি করে রাখা হয়েছিল তাকে। কিন্তু ওই ঘটনার জন্যই আজ বাংলার সাধারণ মানুষের মনে তিনি এক জীবন্ত হিরো হিসেবে জায়গা করে নিয়েছে। দেশের স্বাধীনতা রক্ষা করতে হলে এবং বাহিরের প্রভুদের খবরদারি চিরতরে বন্ধ করতে হলে বাবরের মতো নেতার জুড়ি মেলাতো ভার তিনি গদিতে বসলে। অপরাধীরা মহা আতঙ্কে দিশেহারা হয়ে পড়বে। বর্ডার এলাকায় যারা গলাবাজি করে তাদের হাওয়া টাইট করে দেবে। তবে সময়ের চাকা ঘুরে আজ অন্যদিকে মোড় নিয়েছে। আজ থেকে বহু বছর আগের লুৎফুজ্জামান বাবর আর বর্তমানের বাবর এক নন। দীর্ঘ কারাভোগের যাতায়াত আর অন্ধকার সেলের সেই দিনগুলো তার পুরো জীবনটা বদলে দিয়েছে। তিনি এখন দুনিয়াদারি ছেড়ে সম্পূর্ণ আধ্যাত্মিক ও ধর্মপ্রাণ একজন মানুষ। সম্প্রতি গণমাধ্যমে আসা তার একটি আবেগমাখা সাক্ষাৎকার মানুষের মন গলিয়ে দিয়েছে। তিনি নিজেই কেঁদে কেঁদে বলেন, যখন জায়নামাজে দাঁড়িয়ে আল্লাহর উদ্দেশ্যে সিজদায় লুটিয়ে পড়ি, তখন মাথাটা আর তুলতে ইচ্ছা করে না। মনে হয় ওভাবেই চিরকাল পড়ে থাকি। আর এই সরল অথচ গভীর কথাগুলো লাখো মানুষের হৃদয়ে সরাসরি গিয়ে আঘাত করে। শুধু তাই নয়, জুলাই ও আগস্টের ছাত্র জনতার বিশাল গণভ্যুত্থানে ইতিহাস স্মরণ করে তিনি চোখের পানি আর ধরে রাখতে পারলেন না। তিনি একদম বুক চিতিয়ে স্বীকার করেছেন, এই ঐতিহাসিক গণবিপ্লবের সবচেয়ে বড় ভাগ্যবান মানুষ তিনি নিজেই। একসময় যিনি অন্ধকার ছেলে কঠিন প্রহর বুঝছিলেন, আজ তিনি এই মুক্ত বাতাসে বুক ভরে নিঃশ্বাস নিচ্ছেন এবং সরাসরি সংসদ সদস্যের সম্মান নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। এ অভ্যুত্থান না হলে তার মতো মানুষ কোনোদিনই মুক্ত বাতাসে শ্বাস নিতে পারতেন না, মুক্ত আলো দেখতে পারতেন না। আর তার এই চরম বিনম্র আচরণ সাধারণ মানুষের মনে আরও বেশি দাগ টেনে দিয়েছে। অনেকেই বলছেন, তাকে বাদ দিয়ে সরকার গঠন করা সরকারের গলার কাঁটা ডেকে আনে। জনগণের এই পাগলাটে আবেগ এবং সাধারণ মানুষের এমন জোরালো দাবি কি শেষ পর্যন্ত এড়িয়ে যেতে পারবেন তারেক রহমান? রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, প্রধানমন্ত্রী যদি সাধারণ মানুষের এই সেন্টিমেন্টকে সম্মান জানিয়ে লুৎফুজ্জামান বাবরকে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর পদে বসিয়ে দেন, তবে তা হবে তারেক রহমানের জন্য একটি বিরাট মাস্টার স্ট্রোক। এতে করে তারেক সরকারের উপর সাধারণ মানুষের আস্থা বহুগুণে বেড়ে যাবে এবং দলের সুদিনের পরীক্ষিত ও নির্যাতিত নেতারা নতুন করে উৎসাহ পাবেন। দিল্লির মনস্তাত্ত্বিক চাপ মোকাবেলা করা এবং ঘরের ভেতরে আইনশৃঙ্খলা পরিস্থিতির শক্ত হাতে কন্ট্রোল করতে বাবরের মতো অভিজ্ঞ মানুষের উপস্থিতি তারেক সরকারকে আরও অনেক বেশি শক্তিশালী করে তুলবে।
কারণ যারা আইনকে বুড়ো আঙ্গুল দেখাচ্ছে তাদের শায়েস্তা করতে বাবরের তো কোনো বিকল্প নেই। তবে রাজনীতির ময়দানে সব হিসেব সবসময় সোজা পথে হাঁটে না। সরকার গঠনের শুরু থেকেই তারেক রহমান একটি নির্দিষ্ট ভিশন নিয়ে এগোচ্ছেন। তিনি চান পুরনো ছক ভেঙে তরুণ ও পরিচ্ছন্ন ভাবমূর্তির নতুন প্রজন্মকে রাতারাতি রাজনীতিতে টেনে আনতে। তাই গুঞ্জন রয়েছে বাবরের বদলে দলের কোন তরুণ ও মেধাবী সংসদ সদস্যকেও এই হাই ভোল্টেজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়ে তাক লাগিয়ে দেওয়া হতে পারে। আবার দীর্ঘদিন ধরে দলের দুর্দিনে মাঠে থাকা পরীক্ষিত অন্য কোনো প্রবীর নেতাকেও এই চেয়ারে বসানো অসম্ভব কিছু নয়। এমনকি জোটের শরিক দলগুলোর মধ্য থেকেও কাউকে এই পদে এনে বড় ধরনের চমক সৃষ্টি করার একটা সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে যাই হোক কেন, সামনের কয়েকটা দিন বাংলাদেশের রাজনীতির ময়দানে অত্যন্ত রোমাঞ্চকর হতে চলেছে। একদিকে ফাঁকিবাজি মন্ত্রীদের ঘাড় ধাক্কা দিয়ে বের করা এবং নতুন মুখের এন্ট্রি, ও অন্যদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের লুৎফুজ্জামান বাবরের মতো পাওয়ারফুল নেতার কামব্যাক করার জোর সম্ভাবনা। সব মিলিয়ে পরিস্থিতি এখন দারুণ উত্তপ্ত। তারেক সরকার যদি অযোগ্যদের জটিয়ে বিদায় করে নতুন গদি আনতে পারেন, তবে তা সাধারণ মানুষের দারুণ প্রশংসা কুড়াবে। তারেক রহমান ইতিমধ্যেই নিজের বাড়তি প্রোটোকল কমিয়ে দিয়ে টানা 11 ঘন্টা কাজের রেকর্ড করে একটি অন্যতম রাজনৈতিক সংস্কৃতি তৈরি করেছেন। এখন পুরো দেশ তাকিয়ে আছে দেখার জন্য তিনি তার মন্ত্রিসভাকে কতটা নিখুঁত ও ধারালোভাবে সাজাতে পারেন। আর স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই পাওয়ারফুল চেয়ারে শেষ পর্যন্ত কে বসছেন, বাবর নিজে নাকি অন্য কোনো নতুন নেতা? এর উত্তর সময় বলে দেবে। আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।